কি রয়েছে ইউনিট 4-এ? ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অফ এ ফাংশন। ম্যাক্সিমা মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর মিনিমা মানে হচ্ছে মিনিমাম ভ্যালু। ঠিক আছে, তো এখানে আমাদের কিছু ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বার করতে হবে। এটাই আমাদের এই চ্যাপ্টারের মেন বিষয়। এবার কিভাবে বার করব, কখন ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, কখন মিনিমাম ভ্যালু থাকবে, সেই সমস্ত জিনিসগুলোই আমাদের এখানে জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যাক্সিমা বলো আর মিনিমা বলো, এই দুটোই কিন্তু দুই রকমের হয়ে থাকে। ম্যাক্সিমাটাও দুই রকমের হয়ে থাকে, মিনিমাটাও দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে লোকাল লোকাল ম্যাক্সিমা, আর একটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমা। ঠিক একইভাবে মিনিমাটাও দুই রকম হয়ে থাকে, লোকাল আর গ্লোবাল। হ্যাঁ, লোকাল আর গ্লোবাল। তো এই লোকালটা কি, গ্লোবালটা কি, সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। তারপর আমরা আস্তে আস্তে বিভিন্ন থিওরেম গুলো করব এবং তারপরে প্রবলেম গুলো সলভ করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি ডেফিনেশনটা লিখছি, তারপর আমি একটা ছবির সাহায্যে ব্যাপারটা বলে দিচ্ছি। তাহলে ফার্স্ট ডেফিনেশনে কি বলা হচ্ছে, দেখো ডেফিনেশন। Definition of local maxima and local minima. লেখো, let a from I to R, where I is equal to the closed interval a comma। তাহলে I থেকে R এ একটা ম্যাপিং বা একটা ফাংশন রয়েছে। দেন নাম্বার 1, f is said to be have a maximum value at x is equal to c belongs to I। ঠিক আছে, তাহলে সি হচ্ছে আই এর মধ্যবর্তী যে কোনো একটা পয়েন্ট। সেই সি পয়েন্টে আমরা এফ ফাংশনটাকে বলবো ম্যাক্সিমাম ভ্যালু আছে। কখন বলতে পারবো, যদি যদি দেয়ার এক্সিস্ট আর নেইবার অফ সি, সি এর একটা নেইবারহুড যদি আমরা পাই, সাচ দ্যাট এফ এক্স লেস দ্যান এফ অফ সি ফর অল এক্স বিলংস টু নেইবারহুড সি। কি বললাম, বোঝা গেল? তাহলে সি হচ্ছে আয়ের মধ্যবর্তী একটা পয়েন্ট।
এখন এই সি এর নেইবারহুড থেকে যে কোনো এক্স তুমি নাও, নিয়ে দেখতে পাচ্ছ এফ এক্সটা অলওয়েজ এফ অফ সি এর থেকে ছোট হচ্ছে। তাহলে তুমি বলতে পারবে যে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইজ ইকাল টু সি তে আছে। বোঝা গেল, এক্স ইজ ইকাল টু সি তে এফ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আছে। দেখো এই যে এফ অফ সি এর থেকে সবগুলো ছোট হচ্ছে, সুতরাং এফ অফ সিটাই সব থেকে বড়। সেই কারণে সি পয়েন্টে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু আছে আমরা বলছি। ক্লিয়ার? নাকি না? হ্যাঁ স্যার। ঠিক একইভাবে মিনিমাম ভ্যালু কখন বলবো? নাম্বার টু, এফ ইজ said to be have a minimum value at x is equal to c। কখন বলবো মিনিমাম ভ্যালু আছে? সি পয়েন্টে, যেটা এর মধ্যবর্তী একটা পয়েন্ট, যদি ওই আগেরটার মতো একই রকম, যদি আমরা সি এর একটা নেইবারহুড পাই such that ওই নেইবারহুডের মধ্যে সমস্ত এক্স এর জন্য এফ এক্স গুলো গ্রেটার দ্যান এফ অফ সি হবে। ঠিক আছে? ফর অল এক্স বিলংস টু নেইবারহুড অফ সি। বোঝা গেল? তাহলে সি এর নেইবারহুডের সমস্ত পয়েন্টে যদি এফ এক্স গুলো এফ অফ সি এর থেকে বড় হয়, তখন এফ অফ সিটাকে আমরা বলবো মিনিমাম, বা এফ এক্স এর মিনিমাম ভ্যালু আছে অ্যাট এক্স ইকাল টু সি। ক্লিয়ার? আচ্ছা, যখন কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বা কোনো একটা পয়েন্টের নেইবারহুডের মধ্যে আমরা জিনিসগুলো দেখছি, তখন সেই ম্যাক্সিমা বা মিনিমা গুলোকে বলা হয় লোকাল। ঠিক আছে? যখন আমরা কোনো একটা পার্টিকুলার পয়েন্টের নেইবারহুডের মধ্যে ভাবছি, তখন সেটা হবে লোকাল। আর যখন আমরা এই পুরো আই ইন্টারভালটার মধ্যে ভাববো, সেইটা হয়ে যাবে গ্লোবাল। বুঝতে পেরেছো? হুম, ঠিক আছে। তাহলে প্যারা চেঞ্জ করে লিখতে পারো, দিজ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা আর কল্ড লোকাল ম্যাক্সিমা অ্যান্ড লোকাল মিনিমা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটাকে যদি আমরা একটুখানি ছবির সাহায্যে বুঝতে চাই, ব্যাপারটা কিরকম হবে? এইটা হচ্ছে আমাদের ইন্টারভালটা, এ থেকে বি পর্যন্ত যা হবে এর মধ্যেই হবে, এর বাইরে কিছু হবে না। আর এফ এক্স যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা মনে করো এই রকম দেখতে, হ্যাঁ? মোটামুটি ভাবে আমি ছবিটা আঁকছি এইরকম দেখতে। বুঝতে পারলে? এইটা হচ্ছে আমাদের ফাংশন। এখন তুমি লক্ষ্য করো, এই যে এই পয়েন্টটার কথা যদি ভাবো, এই পয়েন্টটা মনে করো আমাদের সি ওয়ান। সি,
এইবার তুমি এই C1 পয়েন্টের একটা নেইবারহুড নাও। আচ্ছা, তাহলে এই যে লেন্থ, যেটাকে আমি ব্ল্যাক করলাম, সেই লেন্থটা কি হবে বলো? f(c1) হবে, তাই কি না? এই যে, এই পুরো লেন্থটা হচ্ছে f(c1). এইবার তুমি চিন্তা করে দেখো, এই C1 এর যে নেইবারহুডটা তুমি নিলে তার মধ্যে থেকে যে কোনো এক্স নাও, মনে করো এটা একটা এক্স, তাহলে f(x) কত হবে? এই লেন্থটা হবে f(x). আচ্ছা, তাহলে এক্ষেত্রে f(x) টা কি f(c1) এর থেকে ছোট হচ্ছে না বড় হচ্ছে? হুম। এই যে f(x) যেটা, সেটা f(c1) এর থেকে কি হচ্ছে? ছোটই হচ্ছে, তাই না? কি বুঝতে পারছো না নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। এবং তুমি লক্ষ্য করে দেখো, এই যে এই নেইবারহুডের মধ্যে যেখানেই তুমি এক্স নাও না কেন, সেই এক্স এর করসপন্ডিং যে f(x)টা পাওয়া যাবে, সেটা কিন্তু অবশ্যই f(c1) এর থেকে ছোট হবে, তাই কি না? হ্যাঁ স্যার। তার মানে আমরা বলতে পারছি যে আমাদের f(x) সর্বদা লেস দ্যান f(c1) for all x belongs to neighborhood of C1। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের f(c1), যেটা এটা হচ্ছে আমাদের লোকাল ম্যাক্সিমা। লোকাল কেন বলা হচ্ছে? কারণ এটা এই নেইবারহুডটার মধ্যে আমরা ভাবছি, এর বাইরে কিন্তু যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ তুমি লক্ষ্য করে দেখো, এর বাইরে যদি তুমি যাও, হুম, তাহলে এই যে এইখানে যদি তুমি একটা এক্স নাও, সেটা তো f(c1) এর থেকে বড় হবে, তাই কি না? হ্যাঁ। তাহলে সেই এক্সটা তো আমরা নিচ্ছি না, আমরা যা করছি এই নেইবারহুড টুকুর মধ্যে করছি, ঠিক আছে? সেই কারণে এটাকে বলা হচ্ছে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা। ক্লিয়ার? বোঝা গেল? এটা তুমি এইভাবে হ্যাঁ ভাবতে স্যার। পারো, এটা তুমি এইভাবে ভাবতে পারো, এই পুরো এ থেকে বি, এইটা হচ্ছে আমাদের পুরো স্টেটটা, হ্যাঁ। আর এই C1 এর যে নেইবারহুড, এটা তোমার, মনে করো তোমার বিধানসভা বা তোমার পাড়া। হুম? তো তোমার পাড়ার মধ্যে যে, মনে করো একটুখানি তোমার বিধানসভায় মনে করো যে এমএলএ, সেই হচ্ছে সব থেকে বড়, তাই কি না? কিন্তু সে কি পুরো রাজ্যের মধ্যে বড়? তা তো নয়। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে যেটা তোমার এলাকার বা তোমার বিধানসভার এমএলএ, সে হচ্ছে লোকাল সুপ্রিমা বা লোকাল ম্যাক্সিমাম। ঠিক আছে, মানে তোমার বিধানসভার মধ্যে ও সর্বোচ্চ। কিন্তু তুমি যখন পুরো রাজ্যের মধ্যে দেখবে, গ্লোবালি দেখবে, তখন কিন্তু ও সর্বোচ্চ নাও হতে পারে। ক্লিয়ার? ওকে। তাহলে ঠিক একইভাবে তুমি লক্ষ্য করে দেখো, এই যে এইখানে যদি তুমি একটা পয়েন্ট নাও C2, তাহলে এই লেন্থটা হবে f(c2). আচ্ছা, লক্ষ্য করে দেখো, এই C2-র মধ্যে যে কোনো একটা নেইবারহুড তুমি নিয়ে নাও। আচ্ছা, তার মধ্যে থেকে যে কোনো এফ, যে কোনো এক্স যখন তুমি নেবে, সেক্ষেত্রে কিন্তু f(x)টা f(c2) থেকে বড় হবে, তাই কি না? তাহলে আমরা বলতে পারছি f(x) যেটা, সেটা বড় হচ্ছে f(c1) এর থেকে, f(c2) থেকে, ফর অল এক্স বিলংস টু নেইবারহুড অফ C2। বোঝা গেল? তাহলে f(c2)টাকে আমরা কি বলবো? f(c2)টাকে লোকাল মিনিমা। লোকাল মিনিমাম। আচ্ছা, ঠিক একইভাবে এইখানে আমি একটা C3 নিচ্ছি, এটা মনে করো C3। তাহলে এই C3 নেইবারহুডে যে কোনো পয়েন্ট নিয়ে নাও, সেই পয়েন্টে ভ্যালুটা f(c3) থেকে ছোটই হবে,
তাহলে আমরা বলতে পারছি এফ এক্স লেস দ্যান এফ অফ সি থ্রি যখন আমরা এক্স গুলোকে সি থ্রির নেইবারহুডের মধ্যে থেকে নেব। তাহলে এফ অফ সি থ্রিটা কি হবে বলো? लोकल मैक्सिमा। লোকাল ম্যাক্সিমাম। ঠিক একইভাবে এইখানে একটা পয়েন্ট আমরা নিচ্ছি, এইখানে একটা পয়েন্ট নিচ্ছি C4, আর এইখানে একটা পয়েন্ট নিচ্ছি C5। তাহলে এফ অফ C4 যেটা, সেটা কি হবে বলো? এফ এক্স গ্রেটার দেন এফ অফ C4 হবে, তাই না? তাহলে এফ অফ C4টা কি হবে? लोकल मिनिमा। লোকাল মিনিমা। ঠিক একইভাবে এফ অফ C5টা लोकल मैक्सिमा। লোকাল ম্যাক্সিম। ওকে। তার মানে আমরা এই কার্ভটার ক্ষেত্রে লোকাল ম্যাক্সিমা পেলাম একটা, দুটো, তিনটে, তিনটে লোকাল ম্যাক্সিমা পেলাম। আর লোকাল মিনিমা পেলাম এই একটা দুটো লোকাল মিনিমা পেলাম, তাই কি না? আচ্ছা, এবার তোমার মনে হতে পারে যে এই C1 থেকে C5 এই পয়েন্ট গুলো ছাড়া আর কি কোথাও লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা থাকতে পারে না? আমি বলছি না, পারে। কেন? কারণ ফর এক্সাম্পল তুমি যদি আহ, এই রকম জায়গায় একটা পয়েন্ট নিয়ে নাও, মনে করো এখানে তুমি নিলে C6, ঠিক আছে, C6। এইবার এই C6 এর একটা নেইবারহুড তৈরি করো। এইটা হচ্ছে C6 এর নেইবারহুড, এইটা হচ্ছে আমাদের এফ অফ C6। এইবার তুমি আমাকে বলো, এই C6 এর, ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, এই C6 এর বাঁ দিকে যখন আমি কোনো পয়েন্ট নেব, সেটা দেখো এফ অফ C6 এর থেকে ছোট হয়ে যাবে, তাই কি না? हाँ सर। আর ডান দিকে যখন একটা পয়েন্ট নেব, সেটা দেখো এফ অফ C6 এর থেকে বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? हाँ। তাহলে ম্যাক্সিমা হতে গেলে ডান দিক বাঁ দিক সব দিকেই ছোট হওয়া দরকার, তা তো হচ্ছে না। আবার মিনিমা হতে গেলে ডান দিক বাঁ দিক সব দিকেই বড় হওয়া দরকার, তাও তো হচ্ছে না। সেই কারণে C6 পয়েন্টে ম্যাক্সিমা বা মিনিমা কোনোটাই থাকবে না। ঠিক আছে? है सर। ওকে। তাহলে এই হলো আমাদের লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমার কনসেপ্ট। এইবার চলে আসো গ্লোবাল। হুম হুম, আচ্ছা। তাহলে নেক্সট ডেফিনেশন, ডেফিনেশন অফ গ্লোবাল ম্যাক্সিমা। গ্লোবাল ম্যাক্সিমা অ্যান্ড গ্লোবাল মিনিমা। খুব সহজ ব্যাপার। খুব সহজ ব্যাপার। কোনো একটা ফাংশনের গ্লোবাল ম্যাক্সিমা তুমি কিভাবে বার করবে? গ্লোবাল ম্যাক্সিমা বার করার ফর্মুলা হচ্ছে ম্যাক্স অফ এফ অফ এ কমা এফ অফ বি কমা অল লোকাল ম্যাক্সিম। বুঝতে পেরেছো? তাহলে যত লোকাল ম্যাক্সিমা আছে সেগুলোকে দেখতে হবে, এবং এফ অফ এ আর এফ অফ বি দেখতে হবে। এইগুলোর মধ্যে যেটা সব থেকে বড় হবে সেটাই হয়ে যাবে আমাদের গ্লোবাল ম্যাক্সিম। তাহলে আমাদের এই পার্টিকুলার ছবিটার ক্ষেত্রে গ্লোবাল ম্যাক্সিমা কোনটা হবে বলতে পারবে? এই যে এফ অফ এ মানে হচ্ছে এটা, এটা হচ্ছে এফ অফ এ, মানে এই দৈর্ঘ্যটা এফ অফ এ।
আর এইটা হচ্ছে এফ অফ পি। এটা হচ্ছে এফ অফ পি। বলো। তাহলে এই দুটোর মধ্যে ম্যাক্সিমা হচ্ছে মানে, হ্যাঁ, এই ফাংশনটার ক্ষেত্রে গ্লোবাল ম্যাক্সিমা কোনটা হচ্ছে? এফ অফ সি3। এফ অফ সি থ্রি। মানে এফ অফ এ, এফ অফ বি এবং আর যে লোকাল ম্যাক্সিমা গুলো ছিল এফ অফ সি থ্রি, এফ অফ সি ওয়ান আর এফ অফ সি ফাইভ, তার মধ্যে সব থেকে বড় আমরা দেখতে পাচ্ছি এফ অফ সি থ্রি। সুতরাং এটাই হচ্ছে আমাদের গ্লোবাল ম্যাক্সিমাম। বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা লোকাল ম্যাক্সিমাও ছিল। মানে আমাদের রাজ্যে হ্যাঁ, যিনি মুখ্যমন্ত্রী, যদিও তার মানে যোগ্যতা নেই হওয়ার, তাও হয়েছে, যাই হোক। তো তিনি তো কোনো একটা বিধানসভার বিধায়ক নাকি, তাই না? তাহলে এই সি থ্রির যে নেইবারহুডটা আছে, সেই নেইবারহুডটা যে বিধানসভা বোঝাচ্ছে তার বিধায়ক হচ্ছে এফ অফ সি থ্রি। এবার তিনি হ্যাঁ, হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, মানে আমাদের গ্লোবাল ম্যাক্সিমাম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। ঠিক একইভাবে গ্লোবাল মিনিমা কি হবে সেটাও তুমি বলতে পারবে। তাহলে গ্লোবাল মিনিমা, সেটা তাহলে কি হবে বলো? মিনিমাম অফ, ওই একই, এফ অফ এ কমা এফ অফ বি অ্যান্ড অল লোকাল মিনিমা। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে ছবিতে বলো কোনটা হবে লোকাল, গ্লোবাল মিনিমা। এফ অফ সি2 হচ্ছে। এফ অফ সি টু হচ্ছে। ঠিক। ওকে। তাহলে এই হলো আমাদের কনসেপ্টটা, হ্যাঁ। এইবার থিওরেম, কিছু থিওরেম পড়তে হবে এবং কিছু অঙ্ক করতে হবে। ফার্স্ট থিওরেম, এটা অ্যাকচুয়ালি নেসেসারি কন্ডিশন, হ্যাঁ, নেসেসারি কন্ডিশন, নেসেসারি কন্ডিশন, ম্যাক্সিমা বা মিনিমা হওয়ার নেসেসারি কন্ডিশন। কি বলছে? ইফ এফ এক্স হ্যাজ এ ম্যাক্সিমা অর মিনিমা at x is equal to c, then f dash c সমান 0। ঠিক আছে? অর্থাৎ কোনো একটা ফাংশনের সি পয়েন্টে যদি ম্যাক্সিমা বা মিনিমা কোনো একটা থেকে থাকে, তাহলে সেই পয়েন্টে ফাংশনটার ডেরিভেটিভ 100% জিরো হবে। এর উল্টোটা কিন্তু সত্য নয়, হ্যাঁ। এটা নেসেসারি কন্ডিশন। মানে কোনো ফাংশনের ডেরিভেটিভ জিরো মানেই যে ম্যাক্সিমা মিনিমা থাকবে তা কিন্তু নয়। ম্যাক্সিমা মিনিমা থাকলে ডেরিভেটিভটা জিরো হবে। বোঝা গেল? আচ্ছা, এর প্রমাণটা আমাদের 2023-এর পরীক্ষায় এসেছিল, হ্যাঁ। তো এটা করে নাও প্রমাণটা। এটা অবশ্যই আমরা কন্ট্রাডিকশনের মাধ্যমে করব। আমরা ধরে নিচ্ছি ইফ পসিবল, লেট এফ ড্যাশ সি নট ইকুয়াল টু জিরো। আমাদের দেখাতে হবে ইকুয়াল টু জিরো, কিন্তু আমরা ধরে নিলাম যে এফ ড্যাশ সি নট ইকুয়াল টু জিরো। তাহলে এফ ড্যাশ সি নট ইকুয়াল টু জিরো মানে হয় সেটা পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, কি তাই তো নাকি?
আচ্ছা, প্রথমে আমরা ভাবছি যে পজিটিভই হচ্ছে। পজিটিভ হলে কি হয় দেখি। ইফ এফ ড্যাশ সি গ্রেটার দেন জিরো। আচ্ছা, তাহলে কি হবে? এফ ড্যাশ সি যদি গ্রেটার দেন জিরো হয়, এফ ড্যাশ সি এর ডেফিনেশন মনে আছে? ডেরিভেটিভের ডেফিনেশন কি ছিল? লিমিট এক্স টেন্স টু সি। বলো কি ছিল? আগের চ্যাপ্টারেই তো বললে। এফ এক্স মাইনাস এফ সি। বাই। এক্স মাইনাস সি। হুম, এটা গ্রেটার দেন জিরো হবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, যদি আমরা বাঁ দিকের লিমিটটা তুলে দিই তাহলেও কোনো অসুবিধা নেই। এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, সেটা গ্রেটার দেন জিরো হবে, কিন্তু লিমিট যখনই তুলবো আমাদের এখানে একটা লিখতে হবে, ফর অল এক্স বিলংস টু নেইবারহুড অফ সি, বা ডিলিটেড নেইবারহুড অফ সিও লিখতে পারবো। কারণ এক্স টেন্স টু সি মানে তো এক্স এর মান সি হতে পারে না, সেই কারণে সিটা বাদ দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তো নেইবারহুড সাধারণত এইরকম হয়, তাই না? সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, এটাই তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তুমি একটুখানি ভেবে দেখো, এইটা হচ্ছে সি মাইনাস ডেল্টা, এটা হচ্ছে সি প্লাস ডেল্টা, আর এইটা হচ্ছে সি। হুম। এখন এই এক্স যেটা, সেটা সি এর বাঁ দিকেও থাকতে পারে, আবার সি এর ডান দিকেও থাকতে পারে, ঠিক কিনা? কি, তাই তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি এক্সটা সি এর বাঁ দিকে থাকে, তাহলে এক্স মাইনাস সি যেটা, সেটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কেন? এক্সটা তো বাঁ দিকে আছে, মানে ছোট এক্সটা। বি মাইনাস এক্সটা এক্সটা পজিটিভ। এক্স মাইনাস সিটা নেগেটিভ, তাই তো? হ্যাঁ। আর এক্স যদি সি এর ডান দিকে থাকে তাহলে এক্স মাইনাস সিটা পজিটিভ, হ্যাঁ। ঠিক কিনা? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এফ এক্স মাইনাস এফ সি, সেটা গ্রেটার দেন জিরো হবে যখন এক্সটা ডান দিকে থাকবে, মানে সি কমা সি প্লাস ডেল এর মধ্যে কোথাও থাকবে। এই যে এই পোর্শনটার মধ্যে কোথাও এক্স থাকবে, তখন এক্স মাইনাস সিটা পজিটিভ, আর পজিটিভ দিয়ে গুণ করলে গ্রেটার দেনই থাকে। ঠিক আছে। কিন্তু যখন এক্সটা সি এর বাঁ দিকে থাকবে, মানে সি মাইনাস ডেল থেকে সি এর মধ্যে থাকবে, তখন এক্স মাইনাস সিটা নেগেটিভ, আর নেগেটিভ দিয়ে গুণ করলে আমাদের গ্রেটার দেনটা লেস দেন হয়ে যায়। লেস দেন হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি এফ এক্স গ্রেটার দেন এফ সি যখন এক্স বিলংস টু সি কমা সি প্লাস ডেল, আর এফ এক্স লেস দেন এফ সি যখন এক্স বিলংস টু
সি মাইনাস ডেল কমা সি। ঠিক আছে। আচ্ছা, তাহলে লক্ষ্য করে দেখো, এই দুটো একসাথে পাওয়া মানে এটা ম্যাক্সিমামেরও ডেফিনেশন স্যাটিসফাই করছে না, মিনিমামেরও ডেফিনেশন স্যাটিসফাই করছে না, তাই কি না? কারণ ম্যাক্সিমামের ডেফিনেশনে কি বলা ছিল? ম্যাক্সিমামের ডেফিনেশনে বলা ছিল এফ এক্সটাকে লেস দেন হতে হবে এফ সি সমস্ত পয়েন্টের জন্য, ওই নেইবারহুডের বাঁ দিক ডান দিক সবার জন্য। আবার মিনিমামের ক্ষেত্রে এফ এক্সটাকে এফ সি থেকে বড় হতে হবে ওই নেইবারহুডের সমস্ত পয়েন্টের জন্য। তাহলে এখানে আমরা কি পাচ্ছি না, নেইবারহুডের কিছু পয়েন্টের জন্য এফ এক্সটা বড়, আবার কিছু পয়েন্টের জন্য এফ এক্সটা ছোট। তার মানে সি পয়েন্টে এফ এক্স এর ম্যাক্সিমামও পাওয়া যাচ্ছে না, আবার মিনিমামও পাওয়া যাচ্ছে না। বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ স্যার। তাহলে লেখো হ্যান্স এফ এক্স হ্যাজ নাইদার ম্যাক্সিমা নর মিনিমা অ্যাট এক্স ইজ ইকাল টু সি। এটাই হয়ে গেল একটা কন্ট্রাডিকশন, হুইচ ইজ আ কন্ট্রাডিকশন। কেন এটা একটা কন্ট্রাডিকশন বলো তো? কারণ আমাদের কোয়েশ্চেনে বলা ছিল এফ এক্সটার হয় ম্যাক্সিমা অথবা মিনিমা থাকবে অ্যাট এক্স ইকাল টু সি, যে এফ এক্স হ্যাজ এ হুম। ম্যাক্সিমা অর মিনিমা অ্যাট এক্স ইকাল টু সি। ঠিক আছে। তাহলে যেহেতু কন্ট্রাডিকশন পেলাম, সেই কারণে আমরা বলতে পারছি যে না, এফ ড্যাশ সি গ্রেটার দেন জিরো হওয়াটা পসিবল নয়। ঠিক একই কারণে এফ ড্যাশ সি লেস দেন জিরো হওয়াটাও পসিবল নয়। সো এফ ড্যাশ সি নট গ্রেটার দেন জিরো। সিমিলারলি আমরা বলতে পারি এফ ড্যাশ সি নট লেস দেন জিরো। হ্যান্স এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু জিরো। হয়ে গেল প্রমাণ। হুম। বুঝতে পারলে? কোনো অসুবিধা? না স্যার। ওকে। আচ্ছা, এইবার কিছু নোট লিখে নাও। নাম্বার ওয়ান, যদি এফ ড্যাশ সি সমান জিরো হয়ে যায়, কোনো ফাংশনের ক্ষেত্রে এফ ড্যাশ সি যদি জিরো হয়ে যায়, তাহলে ওই ফাংশনটার দেন এফ এক্স মে অর মে নট বি, মে অর মে নট বি হ্যাভ ম্যাক্সিমা অর মিনিমা at x is equal to c। ঠিক আছে। তাহলে এফ ড্যাশ সি জিরো হলে ম্যাক্সিমা বা মিনিমা থাকবে কি থাকবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার টু,
তবে যদি যদি কোনো ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভটা নট ইকাল টু জিরো হয় অ্যাট সি, সি পয়েন্টে নট ইকাল টু জিরো মানে আমরা শিওরলি বলতে পারবো যে এফ এক্স হ্যাজ নাইদার ম্যাক্সিমা নর মিনিমা অ্যাট এক্স ইজ ইকাল টু সি। বোঝা গেল? তাহলে নট ইকাল টু জিরো হলে আমরা কি বলতে পারবো, সি পয়েন্টে ম্যাক্সিমাও নেই মিনিমাও নেই, কারণ সি পয়েন্টে ম্যাক্সিমা বা মিনিমা থাকতে গেলে ডেরিভেটিভটাকে জিরো হতেই হবে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার থ্রি। নাম্বার থ্রি দিয়ে লেখো দ্য পয়েন্টস at which f dash x is equal to জিরো। মানে f dash x সমান জিরো করে আমরা যে পয়েন্ট গুলো পাবো সেই পয়েন্ট গুলোকে বলা হবে স্টেশনারি পয়েন্ট। নাম্বার ফোর, the points at which fx has a maxima or minima are called extreme points। বোঝা গেল? তাহলে এফ ড্যাশ এক্স যে পয়েন্টে জিরো হবে সেগুলো হচ্ছে স্টেশনারি পয়েন্ট, আর যে পয়েন্টে ম্যাক্সিমা বা মিনিমা থাকবে সেইগুলোকে বলা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। সব স্টেশনারি পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট নাও হতে পারে, কিন্তু এক্সট্রিম পয়েন্ট হলে সেটা স্টেশনারি পয়েন্ট হবেই হবে। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, চলে আসো নেক্সট থিওরেম। Let f from I to R be a function and C হচ্ছে I এর মধ্যবর্তী যে কোনো একটা পয়েন্ট। যদি নাম্বার ওয়ান এফ ড্যাশ সি জিরো হয়ে যায়, এফ ডবল ড্যাশ সি জিরো হয়ে যায়, এইভাবে আপ টু n মাইনাস ওয়ান তম ডেরিভেটিভ সেটাও যদি জিরো হয়ে যায়, এবং নাম্বার টু
এন তম ডেরিভেটিভ সেটা নট ইকাল টু যদি জিরো হয়, হ্যাঁ। এবার এন এর কোনো পার্টিকুলার মান হতে পারে, এন এর মান 2 3 4 5 যা খুশি হতে পারে। তাহলে এন তম ডেরিভেটিভটা নট ইকাল টু জিরো, কিন্তু তার আগের সমস্ত ডেরিভেটিভ গুলো জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা কিছু কনক্লুশন দিতে পারি। কি কনক্লুশন দিতে পারি? দেন অ্যাট এক্স ইজ ইকাল টু সি, সি পয়েন্টে এফ এক্স হ্যাজ, এফ এক্স এর কি থাকবে? নাম্বার ওয়ান, নো এক্সট্রিম পয়েন্ট, নো এক্সট্রিম পয়েন্ট তার মানে কোনো ম্যাক্সিমা বা মিনিমা থাকবে না, নো এক্সট্রিম পয়েন্ট বা নো এক্সট্রিম ভ্যালু। কখন থাকবে না? যদি এন অড পজিটিভ ইন্টিজার হয়। কি বললাম, বোঝা গেল? তাহলে এন এর মান যদি অড পজিটিভ ইন্টিজার হয়, তাহলে এফ এক্স এর কোনো এক্সট্রিম ভ্যালু, দ্যাট মিনস কোনো ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু পাওয়া যাবে না। অর্থাৎ আমাদের এফ এক্স ফাংশনের অড অর্ডার ডেরিভেটিভটা যদি নট ইকাল টু জিরো হয় এবং তার আগের সমস্ত ডেরিভেটিভ গুলো যদি ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা কি বলতে পারবো? সি পয়েন্টে এফ এক্স এর কোনো ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু নেই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নাম্বার টু, এক্সট্রিম ভ্যালু থাকবে। অ্যান্ড এক্সট্রিম ভ্যালু থাকবে কখন? যদি এনটা ইভেন পজিটিভ ইন্টিজার হয়। ঠিক আছে? তাহলে এন যদি ইভেন হয় সেক্ষেত্রে এক্সট্রিম ভ্যালু থাকবে। এক্সট্রিম ভ্যালু মানে সেটা ম্যাক্সিমামও হতে পারে আবার মিনিমামও হতে পারে। তো কিভাবে বুঝবো কোনটা হবে? সেই এক্সট্রিম ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, সেই এক্সট্রিম ভ্যালুটা ম্যাক্সিমাম হবে যদি এন তম ডেরিভেটিভের মানটা অ্যাট সি সেটা নেগেটিভ হয়। আর মিনিমাম হবে যদি এন তম ডেরিভেটিভের মানটা গ্রেটার দেন জিরো হয়। বুঝতে পারলে? হুম। তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। কোনো একটা ফাংশন রয়েছে, তুমি সেই ফাংশন গুলোকে ডেরিভেটিভ করে এক্স এর জায়গায় সি বসিয়েছো। যদি দেখছো অড অর্ডার ডেরিভেটিভ নট ইকাল টু জিরো এবং তার আগের সমস্ত ডেরিভেটিভ জিরো হচ্ছে, তাহলে ফাংশনটার কোনো ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু নেই। যদি ইভেন অর্ডার ডেরিভেটিভটা জিরো এবং ইভেন অর্ডার ডেরিভেটিভটা নট ইকাল টু জিরো এবং তার আগের সমস্ত ডেরিভেটিভ গুলো জিরো হয়, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে অথবা মিনিমাম ভ্যালু থাকতে পারে। এবার এই নট ইকাল টু জিরো হলো তার মানে সেটা পজিটিভ অথবা নেগেটিভ কিছু একটা হবে। পজিটিভ হলে মিনিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম হলে নেগেটিভ হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই থিওরেমটাকে বলা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। এটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। তোমায় পরীক্ষায় বলতেই পারে যে ম্যাক্সিমাম বা মিনিমামের সাফিসিয়েন্ট কন্ডিশনটা লেখো, তখন তোমাকে এই স্টেটমেন্টটা লিখতে হবে। ঠিক আছে? আর আগেরটা যেটা করা হলো ওটা নেসেসারি কন্ডিশন, হ্যাঁ। ক্লিয়ার? কোনো অসুবিধা? না স্যার। তাহলে এই সাফিসিয়েন্ট কন্ডিশনটা ব্যবহার করে একটা অঙ্ক করা যাক।
তো এগুলো থিওরি হয়তো, শুধু মানে প্রুফ টুফ লাগে না তো? মানে দুটো কন্ডিশন সাফিসিয়েন্ট এন্ড নেসেসারি নেসেসারি, হ্যাঁ। মানে এই যে স্টেটমেন্ট গুলো আছে না, দুটো কন্ডিশন নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন, মানে হুম। এগুলোর প্রুফ গুলো দরকার নেই তো? না, নেসেসারি প্রুফটা তো করালাম এই যে, নেসেসারি প্রুফটা এসেও ছিল 2023-এ। ও আচ্ছা। আর সাফিসিয়েন্টের প্রুফটা করার দরকার নেই, কারণ এটা করতে গেলে টেলর্স থিওরেম, হুম, বা ইয়ংস থিওরেম লাগবে। ইয়ংস থিওরেমটা তোমরা এখনো শেখোনি, সেই কারণে এটা না করলেও চলবে। এর শুধু স্টেটমেন্টটা করে রাখলেই হবে। আচ্ছা, তাহলে যদিও তোমাদের বইয়ে এই ডাইরেক্ট এই সাফিসিয়েন্ট কন্ডিশন ব্যবহার করে অঙ্ক দেয়নি, তাও আমি একটা অঙ্ক করিয়ে দিই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা কিভাবে কাজ করছে দেখতে পারবে। লেখো একটা প্রবলেম। আমাদেরকে একটা ফাংশন দিয়েছে এফ এক্স। ফাংশনটা হচ্ছে এরকম: x⁵ -5x⁴ +5x⁻³ +12। তো এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু আছে কিনা, থাকলে কোন পয়েন্টে আছে, সেই সবগুলোই আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার এইগুলোকে ডেরিভেটিভ করা। প্রথমে f'(x) বার করো, f'(x) বার করো। এটাই তো। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন তুমি ভেবে দেখো, f'(x) টা যদি নট ইকাল টু 0 হয়, তার মানে n এর মান কত হচ্ছে? 1, তাই কি না? কি বললাম বুঝতে পারলে? এই যে n এর মান যদি 1 নাও, তাহলে কত হবে f'(x)? এবার সেইটা যদি নট ইকাল টু 0 হয়ে যায়, মানে ইভেন অর্ডার ডেরিভেটিভ যদি নট ইকাল টু 0 হয়ে যায়, তাহলে কি? তাহলে নো এক্সট্রিম ভ্যালু, কোনো এক্সট্রিম ভ্যালুই পাওয়া যাবে না, তাই কি না? বুঝতে পারছো? তাহলে এখানে যেহেতু আমরা এক্সট্রিম ভ্যালু বার করতে চাইছি, সো f(x)টাকে প্রথমেই আমরা নট ইকাল টু 0 ভাবছি না, f'(x)টাকে আমরা প্রথমে ইকুয়াল টু 0 ভাবছি। আচ্ছা, f'(x) ইজ ইকাল টু 0 হলে x এর মান কি কি হবে বলো? এখান থেকে x এর মান কি কি পাওয়া যাচ্ছে? কি কি আসছে এখান থেকে x এর মান?
স্যার তিনটে মান আসছে। তিনটে কেন, চারটে তো আসবে। হ্যাঁ দুটো জিরো হচ্ছে, আর বাকি দুটো। স্যার একটা এক্স সমান 3 আর একটা এক্স সমান 1। 3100 তাই তো? ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে এফ ড্যাশ জিরো, তার মানটাও জিরো। আচ্ছা, এফ ড্যাশ ওয়ান, তার মানটাও জিরো। আর এফ ড্যাশ থ্রি, তার মানটাও জিরো। ঠিক কিনা? আচ্ছা, এইবার আমাকে বলো এফ ডবল ড্যাশ জিরো এর মানটা কত হবে। তারপর এফ ডাবল ড্যাশ ওয়ান, তার মানটা কত হবে। তারপর এফ ডাবল ড্যাশ থ্রি, তার মানটা কত হবে। এই তিনটে মান কত আসছে বলো। স্যার এফ ডবল ড্যাশ জিরো তো জিরোই আসছে। আচ্ছা, তারপরে এফ ডবল ড্যাশ ওয়ান। -10। হ্যাঁ, কত? -10। -3। আচ্ছা, এফ স্যার 10। টেন। আচ্ছা, এফ ডাবল ড্যাশ থ্রি, সেটা কত আসছে বলো। 90। 90। ঠিক আছে, তাহলে এখন তুমি এই জায়গাটা দেখো, হ্যাঁ, শুধু এই জায়গাটা দেখো। এই জায়গাটা দেখে কি বুঝতে পারছো? দুই নাম্বার ডেরিভেটিভটা নট ইকুয়াল টু জিরো এবং তার আগের ডেরিভেটিভটা ইকুয়াল টু জিরো কোন পয়েন্টে, ওয়ানে। এইবার তুমি থিওরেমে দেখো। থিওরেমে যদি এন এর জায়গায় দুই বসাও তাহলে কি বুঝতে পারছো? দুইতম ডেরিভেটিভটা নট ইকুয়াল টু জিরো এবং তার আগের ডেরিভেটিভটা ইকুয়াল টু জিরো। তার মানে এই দুটো কন্ডিশন মেনটেন করছে এন এর কোন মানের জন্য, এন ইকুয়াল টু টু এর জন্য, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এন যদি টু হয় সেটা অবশ্যই ইভেন পজিটিভ ইন্টিজার। তাহলে এন ইভেন পজিটিভ ইন্টিজার হলে কি হয় বলো? এক্সট্রিম ভ্যালু থাকে, তাই না? আচ্ছা, এবার সেই এক্সট্রিম ভ্যালুটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে সেটা কিভাবে বুঝবে? এই যে এন তম ডেরিভেটিভ, মানে এক্ষেত্রে দুইতম ডেরিভেটিভ, সেটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে দেখতে হবে। এখানে কি হয়েছে? নেগেটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে, তাহলে আমাদের থিওরেম অনুযায়ী কি হবে, ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। তাহলে যেহেতু আমাদের এফ
ডবল ড্যাশ ওয়ান লেস দ্যান জিরো হলো এবং সিঙ্গেল ড্যাশটা ইকুয়াল টু জিরো হলো, সেই কারণে আমরা বলতে পারি যে এক্স ইজ ইকাল টু ওয়ানে এফ হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু। কথা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক একইভাবে এই তিনের জন্য বলো কি হবে। এক্স ইজ ইকাল টু তিনে এফ এর কি থাকবে, ম্যাক্সিমাম না মিনিমাম? মিনিম মিনিমাম হবে তো, এটা পজিটিভ। কারণ ডবল ডেরিভেটিভটা পজিটিভ হয়েছে সেই কারণে মিনিমাম। ঠিক আছে, এগুলো কিন্তু সবই লোকাল, হ্যাঁ। আচ্ছা, তবে হ্যাঁ স্যার। জিরোতে কি হবে সেটা কিন্তু এখনই আমরা বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ আমাদের ডবল ডেরিভেটিভটাও জিরো এসে গেছে, তাই তো? তাহলে ডবল ডেরিভেটিভটা জিরো আসলে আমরা আবার তার পরের ডেরিভেটিভে যাব, 3 নাম্বার ডেরিভেটিভ। সেটা কি হচ্ছে বলো? এফ টিপিল ড্যাশ জিরো, সেটা কি হচ্ছে বলো? স্যার পজিটিভ আসছে, মানটা 30 আসছে। ঠিক করে বলছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এফ টিপিল ড্যাশটা পজিটিভ আসছে, হ্যাঁ। তার মানে 3 নাম্বার ডেরিভেটিভটা নট ইকুয়াল টু জিরো এবং তার আগের ডেরিভেটিভ গুলো ইকুয়াল টু জিরো, তাই তো? তার মানে এই যে এই জায়গাটাতে এন এর মান কত হচ্ছে জিরোর জন্য? 3। থ্রি। আচ্ছা, থ্রিটা কি অড না ইভেন? অড। অড। অড হলে কি হবে, নো এক্সট্রিম ভ্যালু। তার মানে এক্স ইজ ইকাল টু জিরোতে এফ এর ম্যাক্সিমা বা মিনিমা কিছুই থাকবে না। এফ হ্যাজ নাইদার ম্যাক্সিমা নর মিনিমা। বুঝতে পারলে? স্যার ওটা 13 নয়, 30। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এই হলো আমাদের কাজ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইভাবে আমরা ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কোথায় আছে সেটা চেক করে নেব। তাহলে এইবার তুমি জানতে পারলে এক্স ইজ ইকাল টু ওয়ান পয়েন্টে আমাদের এফ এর ম্যাক্সিমাম ভ্যালু আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? সেটা হবে এফ অফ ওয়ান। ঠিক একইভাবে এক্স ইজ ইকাল টু থ্রিতে মিনিমাম ভ্যালু আছে, সেই মিনিমাম ভ্যালুটা কত হবে, এফ অফ থ্রি। বলো দেখি কত আসছে মানগুলো, ক্যালকুলেটরে ফেলে বলো। তো আগের পেজটা একবার দেখান।
f(1) টা 13 হচ্ছে। হুম। আর f(3)? -15। -15, তাই তো? ঠিক আছে, ওকে, হয়ে গেল। তাহলে হায়ার অর্ডার ডেরিভেটিভ কাজে লাগিয়ে আমরা এইভাবে ম্যাক্সিমা মিনিমা চেক করতে পারি, হ্যাঁ। এইবার চলে আসো নেক্সট থিওরেমে। এই থিওরেমের সাহায্যে হায়ার অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেট করার প্রয়োজন নেই, সিম্পলি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়েই আমরা চেক করতে পারবো আমাদের ফাংশনটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে না মিনিমাম ভ্যালু থাকবে, হ্যাঁ। আচ্ছা, suppose that number one, fx is defined at x is equal to c. Number two, f dash x exists in a neighborhood of c. And number three, f dash x has a fixed sign when x less than c, and also when x greater than c। মানে এই থিওরেমটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের এফএক্স ফাংশনকে এই তিনটে কন্ডিশন মানতেই হবে, হ্যাঁ। এফএক্স কে এই তিনটে কন্ডিশন মানতেই হবে। প্রথম কন্ডিশন কি, সি পয়েন্টে এফএক্স কে ডিফাইন হতে হবে, তার ডেরিভেটিভটা এক্সিস্ট করতে হবে এবং ডেরিভেটিভের সাইনটা সেম থাকতে হবে। মানে সি এক্স এর মান যদি সি এর থেকে একটু ছোট নাও, এফ ড্যাশ এক্স এর সাইন যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে এক্স এর মান সি এর থেকে একটু বড় নিলেও এফ ড্যাশ এক্স এর সাইনটা পজিটিভই থাকতে হবে। বুঝতে পেরেছো? এই তিনটে হচ্ছে আমাদের প্রি অ্যাজাম্পশন। মানে এই থিওরেমটা অ্যাপ্লাই করতে গেলে এই তিনটেকে স্যাটিসফাই করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার এইবার এই তিনটে স্যাটিসফাই করে গেল। হুম। তাহলে এইবার আমরা কনক্লুশনে আসছি। দেন
নাম্বার এ, এফ এক্স has no extreme value at x equal to c। তাহলে x is equal to c তে fx এর কোনো এক্সট্রিম ভ্যালু থাকবে না if the sign of f dash x does not change। ঠিক আছে, তাহলে f dash x এর সাইনের যদি কোনো চেঞ্জ না হয় তাহলে কোনো এক্সট্রিম ভ্যালু থাকবে না। নাম্বার বি দিয়ে লেখো, fx has a স্যার এফ এর যে মানে সাইনটা চেঞ্জ হবে, ওটা কি এফ এক্স এর সাপেক্ষে, মানে এফ এক্স যে সাইনটা থাকবে এফ ড্যাশ এক্স এর সাইনটা আলাদা হবে, মানে একই হবে? না না, এফ এক্স এর সাইন আলাদা, এফ ড্যাশ এক্স এর সাইন আলাদা। না স্যার, মানে এই প্রথমে যে কনক্লুশনটা 1 নম্বর, এফ এক্স হ্যাজ নো এক্সট্রিম ভ্যালু এট এক্স ইকুয়াল টু সি ইফ দ্য সাইন অফ এফ ড্যাশ এক্স ডাজ নট চেঞ্জ। হ্যাঁ, মানে এফ ড্যাশ এক্স এর সাইনের যদি কোনো রকম কোনো পরিবর্তন না হয় তাহলে এফ এক্স ফাংশনের কোনো এক্সট্রিম ভ্যালু থাকবে না। ঠিক আছে। হুম, একটা প্রবলেম আমি করছি তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আচ্ছা নাম্বার টু, এফ এক্স হ্যাজ এ ম্যাক্সিমাম অ্যাট এক্স ইজ ইকাল টু সি। ম্যাক্সিমাম কখন হবে? যদি the sign uh, of f dash x changes from পজিটিভ টু নেগেটিভ। তাহলে সাইনটা যদি পজিটিভ থেকে নেগেটিভ হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। অ্যান্ড ফাইনালি নাম্বার সি, এফ এক্স has a minimum value at x is equal to c if the sign of f dash x changes from মাইনাস টু প্লাস। ঠিক আছে, তাহলে সাইনটা যদি মাইনাস থেকে প্লাসে চেঞ্জ হয় তাহলে মিনিমাম ভ্যালু থাকবে। বোঝা গেল? তাহলে খুব সহজ ব্যাপার, দেখো আমি আরো সহজ ভাবে বলে দিচ্ছি, সাইনের কোনো চেঞ্জ না হলে কোনো এক্সট্রিম ভ্যালু থাকবে না। প্লাস থেকে মাইনাসে গেলে ম্যাক্সিমাম, আর মাইনাস থেকে প্লাসে গেলে মিনিমাম। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। এবার তাহলে একটা প্রবলেম করি, হ্যাঁ? লেখো একটা প্রবলেম। এফ এক্স ইজ ইকাল টু হচ্ছে মড এক্স। তাহলে এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আমাদের বার করতে হবে। ফাইন্ড দা
এক্সট্রিম ভ্যালু, ফাইন্ড দা এক্সট্রিম ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে এফ এক্স ফাংশনটাকে একটুখানি সাজিয়ে লিখে নিই। যদি এক্স পজিটিভ হয় সেক্ষেত্রে মড এক্স মানে এক্স। আচ্ছা, যদি এক্স নেগেটিভ হয় তাহলে মড এক্সটা হচ্ছে মাইনাস এক্স। আর যদি এক্স জিরো হয় তাহলে আমাদের মড এক্সটাও জিরো হয়ে যাবে, তাই না? ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার তুমি এফ ড্যাশ এক্স বার করো। এফ ড্যাশ এক্স বার করো, কত আসছে বলো? 1। ওয়ান যখন এক্স গ্রেটার দেন জিরো, তাই তো? আর মাইনাস ওয়ান যখন এক্স লেস দেন জিরো, আর জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এইবার তুমি ব্যাপারটা ভালো করে দেখো যে আমাদের এক্স যখন নেগেটিভ, জিরোর থেকে ছোট, তখন এফ ড্যাশ এক্স এর সাইন কি? নেগেটিভ, তাই তো? আর হ্যাঁ স্যার। এক্স যখন জিরোর থেকে বড় তখন এফ ড্যাশ এক্স এর সাইন কি? পজিটিভ। তাহলে লক্ষ্য করো ব্যাপারটা কি হচ্ছে, এই যে এটা হচ্ছে এক্স ইজ ইকাল টু জিরো, তাহলে এর বাঁ দিকে এফ ড্যাশ এক্স তার সাইন কি? এফ ড্যাশ এক্স এর সাইন বাঁ দিকে হচ্ছে নেগেটিভ আর ডান দিকে হচ্ছে পজিটিভ, তাই কি না? তাহলে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, সেক্ষেত্রে কি হয় বলো? পজিটিভ থেকে নেগেটিভে গেলে, এই সরি, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, সেক্ষেত্রে কি হয়? মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু, তাই না? তাহলে ব্যাস হয়ে গেল। লেখো হ্যান্স এফ এক্স অ্যাজ এ মিনিমাম ভ্যালু অ্যাট এক্স ইজ ইকাল টু জিরো। বুঝতে পারলে ব্যাপারটা? কোনো অসুবিধা? সে কিভাবে মানে মিনিমাম ভ্যালু সেটা বুঝতে পারলাম, মানে এফটা সিক্স এর ওই জিনিসটা বুঝলাম না। কোনটা বলো? তার মানে পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে, এই নেগেটিভ থেকে পজিটিভ যাচ্ছে কিভাবে, ওটা বুঝলাম না। এই যে এক্স যখন জিরোর থেকে ছোট তখন সাইনটা নেগেটিভ মাইনাস ওয়ান, আর এক্স যখন জিরোর থেকে বড় তখন প্লাস ওয়ান মানে সাইনটা পজিটিভ। তাহলে বাঁ দিক থেকে ডান দিক মানে জিরোর ছোট থেকে জিরোর বড়তে যাচ্ছে, তার মানে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। এই যে এইটা হচ্ছে এক্স লেস দেন জিরো, আর এটা হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো। তাহলে যখন এক্স এর মানটা এদিক থেকে এদিকে ট্রাভেল করছে তখন এফ ড্যাশ এক্স এর সাইনের কি পরিবর্তন হচ্ছে? মাইনাস থেকে প্লাসে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ হুম। সেই কারণেই এটা হয়ে যাচ্ছে আমাদের এক্সট্রিম ভ্যালু। বোঝা গেল? কোনো সমস্যা? হ্যাঁ। না স্যার। হুম। তাহলে এই হলো আমাদের ম্যাক্সিমা মিনিমার থিওরি এবং বেসিক জায়গাগুলো। এইবার আমাদের থরলি কিছু প্রবলেম সলভ করতে হবে। তো এতটুকুর মধ্যে কোনো সমস্যা যদি থেকে থাকে আমাকে বলো।
এগুলো কিন্তু রিভিশন করতে হবে, হ্যাঁ, একবার শুধু দেখলে মনে থাকবে না, ভুলে যাবে। বারবার রিভিশন করলে তখন জিনিসগুলো মাথায় থাকবে। স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে এইবারে চলে আসো আমাদের নেক্সট প্রবলেম। হুম। Next problem. Show that the maximum value of log x by x in 0 to infinity is 1 by e। ঠিক আছে, তাহলে এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু 1 বাই ই আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে যে ফাংশনটা দিয়েছে সেটাকে তুমি এক্স, এই এফ এক্স ধরে নাও। আচ্ছা, এবার এই এফ এক্স এর একবার ডেরিভেটিভ করো, কত আসছে বলো। 1 - log x/x²। আচ্ছা, এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, কত আসছে বলো। -2x log x - 3x/x⁴। 2x log x মাইনাস 3x 3x। by x⁴। আচ্ছা, তাহলে একটা এক্স কমন নিয়ে কেটে যাচ্ছে, তাই তো? তার মানে 2 log x - 3 by x⁴। আচ্ছা, এবার আমরা ওই হায়ার অর্ডার ডেরিভেটিভের থিওরেমটা ইউজ করব, হ্যাঁ, এই যে এই থিওরেমটা, এই সাফিসিয়েন্ট কন্ডিশন যেটা সে। তাহলে লক্ষ্য করে দেখো, সাফিসিয়েন্ট কন্ডিশনের ক্ষেত্রে এফ ড্যাশ সিটাকে 100% জিরো হতেই হবে, তাই কি না? তাহলে আমরা এফ ড্যাশ সিটাকে জিরো করে দিই, দেখো এখানেও তাই করেছিলাম। এই যে এফ ড্যাশ এক্স যেটা বেরিয়েছিল,
সেটাকে আমরা ইকুয়াল টু জিরো করে এক্স এর মান বার করেছিলাম, এখানেও তাই করব। তাহলে লেখো ফর ম্যাক্সিমা অর মিনিমা এফ ড্যাশ এক্স, সেটাকে অবশ্যই ইকুয়াল টু জিরো হতেই হবে থিওরেম অনুযায়ী। আচ্ছা, তার মানে 1 - log x বাই এক্স স্কোয়ার এটা সমান জিরো। এখান থেকে এক্স এর মান কি পাওয়া যাচ্ছে বলো, 1 = log x, তাই না? তাহলে x কি হবে, অবশ্যই হবে। বুঝতে পারলে? হ্যাঁ। তার মানে এফ ড্যাশ ই সেটা অবশ্যই এফ ড্যাশ ই সেটা অবশ্যই এখন আমাকে বলো এফ ডবল ড্যাশ ই তার মানটা কত হচ্ছে। সেটা হচ্ছে 2 log e -3 বাই বাই ই কিউব। ই কিউব। হ্যাঁ। ই কিউব। আচ্ছা, লগ ই মানে তো 1, তাহলে এটা হয়ে যাচ্ছে -1/e কিউব, যেটা কিনা অবভিয়াসলি নট ইকাল টু জিরো। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা নট ইকাল টু জিরো আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা ইকুয়াল টু জিরো, তাই তো? তার মানে এই যে থিওরেমে এন এর মানটা কত, 2। 2। কারণ দুইতম ডেরিভেটিভটা নট ইকাল টু জিরো হয়েছে আর ফার্স্ট ডেরিভেটিভটা ইকুয়াল টু জিরো হয়েছে। তাহলে এন যদি 2 হয় সেটা অড না ইভেন? ইভেন। ইভেন। ইভেন হলে এক্সট্রিম ভ্যালু আছে, এবার দেখতে হবে সেটা ম্যাক্সিমাম না মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম কখন হবে, যখন nth অর্ডার ডেরিভেটিভটা লেস দ্যান জিরো আর nth অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার দ্যান জিরো হলে হবে মিনিমাম, তাই কি না? তাহলে এখানে আমাদের nth অর্ডার ডেরিভেটিভ মানেই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ না নেগেটিভ বলো? নেগেটিভ। নেগেটিভ। আর নেগেটিভ হলে কি হবে, হ্যান্স ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম, হ্যান্স fx has a maximum value at x is equal to e. So the maximum value is, কি হবে, f of, লগ ই বাই ই। সেটা হচ্ছে log e বাই e, 1/e। তার মানেই হয়ে গেল 1/, বুঝতে পেরেছো? তাহলে ম্যাক্সিমাম অঙ্কতে দেখবে এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা নট ইকাল টু জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ। খুব কম দুটো তিনটে অঙ্কতে হয়তো আসতে পারে এফ ডবল ড্যাশটা ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে ডবল ড্যাশটা ইকুয়াল টু জিরো হয়ে গেলে আমাদের 3 নম্বর ডেরিভেটিভ 4 নম্বর ডেরিভেটিভে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম। আচ্ছা, এই লাস্ট যে অঙ্কটা করালাম ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু এইরকম টাইপেরই হবে। প্রথমে এফ এক্স ধরে নেব, তাকে একবার ডেরিভেটিভ করব, সেটা ইকুয়াল টু জিরো করে এক্স এর মান বার করব, এক্স এর মানটা আবার ডবল ডেরিভেটিভে বসাবো, দেখবো লেস দ্যান জিরো হচ্ছে না গ্রেটার দ্যান জিরো হচ্ছে।
লেস দেন জিরো হলে ম্যাক্সিমাম, গ্রেটার দেন জিরো হলে মিনিমাম। এই লাস্ট অঙ্কটা যদি ভালো করে বুঝে থাকো, তাহলে পরের দিনের সমস্ত অঙ্কগুলোই বুঝতে পারবে। আর কনসেপ্টটা তো আসল। আমি চাইলে শুধু এই প্রবলেমটা করে এভাবে এভাবে করতে হয় বলে দিতে পারতাম, কিন্তু কনসেপ্ট নেওয়াটা খুব জরুরি, ঠিক কি না? কারণ যারা শুধু প্রবলেম করবে তাদের যদি তুমি জিজ্ঞাসা করো যে লোকাল ম্যাক্সিমা আর গ্লোবাল ম্যাক্সিমার মধ্যে কি পার্থক্য আছে, সে বলতে পারবে না। পারবে? পারবে না। বা ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়ে কিভাবে যাচাই করব ম্যাক্সিমা হবে না মিনিমা হবে, সেটাও বলতে পারবে না। সেই কারণে ডেফিনেশন, থিওরেম এগুলো খুব ভালো করে বুঝে নিয়ে তারপরে অঙ্ক করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে জিনিসগুলো নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই একটুখানি রিভিশন করো। নেক্সট দিন আমরা ম্যাক্সিমা মিনিমার উপর যত অঙ্ক আছে সেগুলো সব করে ফেলবো। নেক্সট দিন আর কোনো থিওরি থিওরেম হবে না, জাস্ট প্রবলেম হবে। বলো, কিছু বলার থাকলে বলতে পারো। ঠিক আছে, রেখে দাও তাহলে।